তো গাইজ দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ে প্রশ্ন উত্তর বলে দেবো। এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো বলে দেবো। চলো শুরু করা যাক। তাহলে একদম প্রথম চ্যাপ্টারে দেখো, প্রথম পৃষ্ঠারে দেখবে এখানে আছে স্বাধীনতা দিবস কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট। ঠিক আছে, এটা তোমরা আন্ডারলাইন করো। তারপরে একটু নিচে দেখো 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর গণপরিষদের গ্রহণ করা হলো সংবিধানটি। তাহলে সংবিধানটি কত খ্রিস্টাব্দে গণপরিষদে গ্রহণ করা হয়েছিলেন? 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর। পরের বছর 26শে জানুয়ারি স্বাধীন ভারতের কার্যকর হলো সংবিধান। তাহলে তার পরের বছরে 26শে জানুয়ারিতে তার সংবিধানের কাজকর্ম শুরু হয়েছিল। তার একটু এগুলো কিন্তু তোমাদের সব শর্ট প্রশ্ন। একটু নিচের দিকে চলে যাও, দেখো এখানে কি আছে। 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি সংবিধান সভা গঠনের প্রস্তাব গ্রহণ করে। তাহলে ব্রিটিশ সরকার কত খ্রিস্টাব্দে সংবিধান সভার প্রস্তাব গ্রহণ করেছিলেন? 1946 খ্রিস্টাব্দে। পরের পৃষ্ঠায় চলে যাও, দেখো এই সাধারণতন্ত্র দিবস এটা কিন্তু তোমাদের টিকা হিসেবে পড়বে, এটা তোমরা কিন্তু অতি অবশ্যই মুখস্থ করবে। তারপরে এদিকে চলে যাও, 1946 খ্রিস্টাব্দে জুলাই মাসে গণপরিষদ গঠন হয়। তাহলে গণপরিষদ গঠন হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1946 খ্রিস্টাব্দে জুলাই মাসে। কে করেছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচন হয়। তাহলে গণপরিষদে স্থায়ী সভাপতি কে নির্বাচন হয়েছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বি.আর. আম্বেদকর সভাপতির 7 জনের খড়া কমিটি সংবিধান রচনার কাজটি করেছিল। আর কজন মিলে এই খড়া কমিটি এই সংবিধানের কাজটা সম্পন্ন করেছিল? 7 জন মিলে। এবার আমরা চলে যাব ভারতীয় সংবিধানে প্রস্তাবনাকে সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা বলা হয়। তাহলে সংবিধানের বিধান বা সংবিধানের আত্মা কাকে বলা হয়? প্রস্তাবনাকে। 1976 খ্রিস্টাব্দে সংবিধানে 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই আদর্শ দুটি যুক্ত করে ভারতকে সার্বভৌমিক সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলা হয়েছে। এই শব্দগুলির প্রত্যেকটি গভীর তাৎপর্য রয়েছে। তাহলে কত খ্রিস্টাব্দে সংশোধনটি ভারতের সার্বভৌমিক সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজতন্ত্র বলা হয়েছিল? 1976 খ্রিস্টাব্দে সংবিধানটি 42তম সংশোধনীয় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই আদর্শটি যুক্ত করে ভারতকে সার্বভৌমিক ও সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলা হয়েছে। এই শব্দটির প্রত্যেকটি গভীর তাৎপর্য আছে। এই এই পৃষ্ঠার মধ্যে আর কিছু নেই, আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। দেখো পরের পৃষ্ঠায় এবার হচ্ছে কেন্দ্রীয় শাসন বিভাগ। এখানে তোমরা টিকা হিসেবে রাষ্ট্রপতি পড়বে, উপরাষ্ট্রপতি পড়বে। এই দুটো টিকা হিসেবে কিন্তু তোমরা ছোট ছোট এই টিকাগুলো তোমাদের 2 নাম্বারেও দিতে পারে, আবার তোমাদের 5 নাম্বারেও কিন্তু দিতে পারে। তাহলে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা একটা তোমাদের প্রশ্ন। তার উপরাষ্ট্রপতি দেখো এখানে বলছে উপরাষ্ট্রপতির কার্যকাল সাধারণত 5 বছর। তাহলে উপরাষ্ট্রপতির কাজকর্ম কত বছরের জন্য থাকে? 5 বছরে। কেন্দ্রীয় আইনসভার উচ্চ পক্ষকে বলা হয় রাজ্যসভা। তাহলে রাজ্যসভা কাকে বলা হয়? না, কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা। এই পৃষ্ঠায় তোমাদের আর প্রশ্ন নেই। এবার চলে যাব আমরা পরের পৃষ্ঠায়। দেখো এখানে কি আছে, বলছে সংবিধানের বর্তমান লোকসভার সদস্য সংখ্যা 552 করা হয়েছে। তাহলে সংবিধানের বর্তমান লোকসভা কটি? না, 552 করা হয়েছে। তার একটু নিচে চলে যাও, লোকসভার সভাপতি করেন অধ্যক্ষ বা স্পিকার।
তাহলে এই যে লোকসভার এই সভাপতিত্ব কে ঘোষণা করেন? না অধ্যক্ষ বা স্পিকার। অথবা লোকসভার যদি এরকমও প্রশ্ন নিতে পারে যে লোকসভার সভাপতি কে করেন? অধ্যক্ষ বা স্পিকার। আবার অধ্যক্ষ স্পিকার কি? লোকসভার সভাপতিত্ব। দুভাবেই কিন্তু প্রশ্ন আছে। প্রধানমন্ত্রী এটাও তোমরা টিকা হিসেবে পড়বে, আর হচ্ছে রাজ্যপাল এটাও কিন্তু তোমরা টিকা হিসেবে পড়বে। এই টিকাগুলো আমি তোমাদের আগেই বলেছি 2 নম্বরের নয়, কিন্তু 5 নম্বরে পড়তে পার। এখানে চলে যাই ছবি দেখে। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। নিচের দিকে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। এবার এখানে দেখো রাজ্যের আইনসভা। যে সমস্ত রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট তার উচ্চ কক্ষের নাম বিধান পরিষদ এবং নিম্ন পরিষদের নাম হচ্ছে বিধানসভা। তাহলে বলছে উচ্চ কক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ আর নিম্ন কক্ষের নাম হচ্ছে বিধানসভা। তাহলে আইনসভার মধ্যে দুটো কক্ষ বিশিষ্ট থাকে, একটা হচ্ছে উঁচু জায়গায় যে থাকে তাকে বলা হয় বিধান পরিষদ, আর যে নিচে থাকে তাকে বলে বিধানসভা। রাজ্যপাল এবার দেখো, এবার আমরা চলে যাব পরের পৃষ্ঠায় বিধানসভা। বিধানসভার ঠিক নিচের দিকে দেখো বলছে বিধানসভার সদস্যদের মেয়াদ সাধারণত 5 বছরে। তাহলে বিধানসভার ক বছরের মেয়াদ? 5 বছরে। মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কে? শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। তাহলে প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। তার নিচে একটু নিচে চলে যাও। পশ্চিমবঙ্গে স্থানীয় স্বায়ত্তত্ব শাসন ব্যবস্থা গ্রামীণ ও পৌর 2 ভাগে বিভক্ত। তাহলে এটা হচ্ছে গ্রামীণ আর হচ্ছে পৌর, এতে দুটি ভাগে বিভক্ত। গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থাকে বলা হয়। তাহলে এখানে প্রশ্নতে পঞ্চায়েত ব্যবস্থা কি? আর পঞ্চায়েতের ব্যবস্থা হচ্ছে 3টি স্তর হয়েছে। সব থেকে নিচের স্তরের নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তার উপরের স্তরকে বলা হয় পঞ্চায়েতের সমিতি, আর তারও উপরে রয়েছে জেলা পরিষদ। এখানে আর তোমাদের প্রশ্ন নেই। এবার পরের পৃষ্ঠায় চলে যাব। তোমাদের কিন্তু এই পৌরসভা এই পর্যন্তই তোমাদের পরীক্ষায় হবে। এবার আমরা চলে যাব দেখো প্রশ্ন পর্যন্ত কি বলেছে। বলছে পৌরসভার সদস্যদের বলা হয় কাউন্সিলিং। তাহলে পৌরসভার সদস্যদের কি বলা হয়? কাউন্সিলিং। তার একটু নিচে চলে যাও। পৌর এলাকায় নির্বাচিত কাউন্সিলিংয়েদের নিয়ে তৈরি কাউন্সিলিং পরিষদকে বলা হয় পৌরসভা বলা। তাহলে পৌরসভা কি? না পৌর এলাকায় যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিংয়ে পরিষদকেই বলা হয় পৌরসভা। এই পরিষদের কাজের মেয়াদ হলো 5 বছর। তাহলে এই পৌরসভার কাজের মেয়াদও কিন্তু 5 বছরে। কাউন্সিলিং পরিষদ নিজেদের মধ্যে থেকে একজন চেয়ারম্যান এবং একজন ভাইসার চেয়ারম্যান নির্বাচন করা। আর যে কাউন্সিলিংয়ের মধ্যে 2 জন থাকে, 2 জনের মধ্যে একজনকে চেয়ারম্যান আর একজনকে ভাইসার চেয়ারম্যান নির্বাচন করে। তাহলে এই পর্যন্ত তোমাদের পরীক্ষায় হবে, আর পরে তোমাদের হবে না। এত পর্যন্তই তোমরা পড়বে। আজকে তোমাদের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করবে, আর আরও বন্ধুদেরকে শেয়ার করে দেবে, আর একটা সাবস্ক্রাইব লাইক করবে। তাহলে আমরা বুঝতে পারবো যে তোমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের।